জামায়াতের জোটে যাচ্ছে এনসিপি, এবি পার্টি, এলডিপি। জরুরি সংবাদ সম্মেলনের ডাক। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। আমার দেশ নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা। ওসমান হাদির হত্যাকারীর 2 সহযোগী ভারতে আটক। শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তাইওয়ানে 7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত। জান্তা শাসিত মিয়ানমারে 5 বছর পর জাতীয় নির্বাচন। আসন সমঝোতা নিয়ে দুদিন ধরে দৌড়ঝাঁপের পর সমঝোতায় পৌঁছেছে যুগপৎ আন্দোলনের শরিক 8 রাজনৈতিক দলের নেতারা। এ সংক্রান্ত বিস্তারিত জানতে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে 8 দলের পক্ষ থেকে। যুগপৎ আন্দোলনের শরিক 8 রাজনৈতিক দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, আজ 8 ডিসেম্বর আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। বিকেল 4:30টায় জাতীয় প্রেস ক্লাবের 3য় তলায় আব্দুস সালাম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। যৌথ সংবাদ সম্মেলন থেকে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত জানানো হবে। এ ব্যাপারে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, যুগপৎ আন্দোলনের শরিক 8 রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে আরও 3টি রাজনৈতিক দল। দল 3টি হল এলডিপি, এবি পার্টি ও এনসিপি। এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ায় আসন সমঝোতায় 30টি আসন পাচ্ছে না এনসিপি। এই সংখ্যাটি 20 থেকে 25-এর মধ্যে থাকছে। বাকি 2টি দল পাচ্ছে 5টি আসন। বিকেলের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান জামায়াতের এই শীর্ষ নেতা। এদিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে তথ্য জানানো হয়। দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমানের জন্য চেয়ারপারসনের কার্যালয়ের 2য় তলায় একটি রুম প্রস্তুত করা হয়েছে। সেখানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এদিকে আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনের পাশাপাশি বগুড়া 6 আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। সেই লক্ষ্যে আজকে রাজধানীর সেগুন বাগিচা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ঢাকা 17 আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেন। এদিকে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের সাথে আমার দেশ পত্রিকাকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে 2 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। রোববার দুপুর 12টার দিকে তিনি মামলা করেন। অভিযুক্তরা হলেন প্রথম আলোর কলাম লেখক AFM রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক এবং বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান অ্যাপোলো। রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে এ মামলার আবেদন করেন মাহমুদুর রহমান। আদালত মাহমুদুর রহমানের জবানবন্দি রেকর্ড করে মামলাটি আদেশের জন্য অপেক্ষমান রাখেন। আমার দেশের পক্ষ থেকে মাহমুদুর রহমান নিজে এবং ব্যারিস্টার তানভীর আল আমিন শুনানি করেছেন। এ সময় সিএমএম আদালতের 10 নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট জুয়েল রানা বলেন, 505 ধারার মামলায় সরকারের অনুমতি সাপেক্ষে আদেশ দেওয়া হবে। মামলার অভিযোগ থেকে জানা যায়, রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক ও AKM ওয়াহিদুজ্জামান অ্যাপোলো নামের 2 ব্যক্তি 19 ডিসেম্বর তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে জনমনে ঘৃণা বিদ্বেষ সৃষ্টির জন্য বানোয়াট ও মিথ্যা অভিযোগ করেন। সেই বিদ্বেষপূর্ণ প্রচারণার বিরুদ্ধে ঢাকার 10 নম্বর সিএমএম আদালতে দণ্ডবিধির 109, 500 ও 505 ধারায় মামলা করেছেন মাহমুদুর রহমান। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের জেল হাজতে রেখে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আদালতের কাছে আবেদন করেন আমার দেশ সম্পাদক। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় হামলাকারীর 2 সহযোগীকে ভারতে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যা মামলার তদন্তে অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরও একজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। এ ঘটনায় মোট 11 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। এর আগে শনিবার রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ শাহজাদ আলী বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড রহস্যজনক। এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তির জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আগামী 7 জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে। এদিকে দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল 10:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। এর আগে গত 23 ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের 95-1 অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।
এদিকে তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় রিক্টার স্কেলে 7 মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত এনেছে। শনিবার স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী ইলিয়ান কাউন্টির উপকূলীয় এলাকায় শনিবার স্থানীয় সময় রাত 11টা 5 মিনিটে সাগরে ওই ভূমিকম্প আঘাত এনেছে। ভূপৃষ্ঠ থেকে 73 কিলোমিটার ভূগর্ভে সাগরে ওই ভূমিকম্প উৎপত্তি হয়েছে। তাইওয়ানের জাতীয় অগ্নি নির্বাপক সংস্থা বলছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এর আগে গত 18 ডিসেম্বর তাইওয়ানের শক্তিশালী আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে 31.6 কিলোমিটার গভীরে। এদিকে অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু করেছে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার। 2021 সালে সামরিক জান্তা ক্ষমতা দখলের 5 বছর পর এই প্রথম জাতীয় নির্বাচন হচ্ছে দেশটিতে। মিয়ানমারের নির্বাচন কমিশনের এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, আজ 28 ডিসেম্বর থেকে আগামী 25 জানুয়ারি পর্যন্ত 3 ধাপে চলবে ভোট গ্রহণ। আজ রোববার প্রথম ধাপে রাজধানী নাইপিদো, বাণিজ্য রাজধানী ও বৃহত্তর শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় সহ জান্তা নিয়ন্ত্রিত কয়েকটি শহর ও গ্রামাঞ্চলে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 6টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা উভয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে, তবে বিদ্রোহীদের দখলকৃত অঞ্চল ও প্রদেশগুলোতে ভোট গ্রহণ হচ্ছে না।